আসসালামু আলাইকুম, স্বাগতম ওয়ার্ল্ডকাস্ট সংবাদে। আমি মোহাম্মদ রায়হান আজকের সব আন্তর্জাতিক খবর নিয়ে হাজির হয়েছি। শুরুতেই জানিয়ে দিব সংবাদ শিরোনাম, তারপর বিস্তারিত। উত্তর কোরিয়ার যুদ্ধ প্রস্তুতির প্রদর্শনী, দুটি কৌশলগত ক্রুজ ক্ষেপণাস্ত্রের পরীক্ষা। গাজায় ত্রাণপ্রার্থীদের অমানবিকভাবে হত্যার ঘটনায় ইসরায়েলের প্রতি ২৮ দেশের নিন্দা। পুতিনের বাসভবনে ড্রোন হামলা, ট্রাম্প জেলেন্সকির প্রতিক্রিয়া কি? কম্বোডিয়ার বিরুদ্ধে যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ থাই সেনাবাহিনীর। ইরানকে সম্ভাব্য হামলার হুঁশিয়ারি ট্রাম্পের। ইরান ইসরায়েল যুদ্ধ। আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি ওয়ার্ল্ডকাস্ট সংবাদে। আমি মোহাম্মদ রায়হান। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। গাজার সাম্প্রতিক পরিস্থিতি এবং সেখানে ত্রাণপ্রার্থীদের উপর ঘটে যাওয়া মর্মান্তিক ঘটনার জেরে আন্তর্জাতিক অঙ্গনে যে তোলপাড় সৃষ্টি হয়েছে তা নিয়ে এবার বিস্তারিত আলোচনা করা যাক। গাজায় ত্রাণ নিতে আসা সাধারণ ফিলিস্তিনিদের ওপর যে প্রাণঘাতী হামলার ঘটনা ঘটেছে তাকে অমানবিক হত্যা হিসেবে অভিহিত করে ইসরায়েলের প্রতি তীব্র নিন্দা জানিয়েছে বিশ্বের ২৮টি দেশ, যা বর্তমান সংঘাতের ইতিহাসে একটি বিরল কূটনৈতিক চাপ হিসেবে বিবেচিত হচ্ছে। এই ঘটনাটি এমন এক সময় ঘটল যখন গাজায় চরম মানবিক বিপর্যয় চলছে, খাদ্য ও পানির তীব্র সংকটে মানুষ হাহাকার করছে এবং ত্রাণের ট্রাকের অপেক্ষায় থাকা নিরপরাধ মানুষদের ওপর এমন হামলার ঘটনা বিশ্ববিবেককে নাড়া দিয়েছে। ইউরোপীয় ইউনিয়ন, লাতিন আমেরিকা এবং এশিয়ার বেশ কয়েকটি প্রভাবশালী দেশ একযোগে ইসরায়েলি বাহিনীর এই কর্মকাণ্ডের বিরুদ্ধে কঠোর বিবৃতি দিয়েছে এবং তারা অবিলম্বে একটি নিরপেক্ষ ও স্বাধীন তদন্তের দাবি জানিয়েছে, যাতে দোষীদের জবাবদিহিতার আওতায় আনা যায়। আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলো এই ঘটনাকে যুদ্ধাপরাধের সঙ্গে তুলনা করছে এবং তারা বলছে যে ক্ষুধার্ত মানুষের ওপর গুলি চালানো কোনোভাবেই আত্মরক্ষা হতে পারে না। অন্যদিকে ইসরায়েল দাবি করেছে যে ভিড়ের চাপে পদদলিত হয়েই বেশিরভাগ মানুষের মৃত্যু হয়েছে, কিন্তু প্রত্যক্ষদর্শীদের বিবরণ এবং হাসপাতালের রিপোর্টগুলো ভিন্ন কথা বলছে, যা পুরো বিষয়টিকে আরও জটিল করে তুলেছে। এই ২৮টি দেশের নিন্দার ফলে ইসরায়েল কূটনৈতিকভাবে কিছুটা কোণঠাসা হয়ে পড়েছে এবং তাদের মিত্র দেশগুলোর ওপরও চাপ বাড়ছে যেন তারা তেল আবিবকে যুদ্ধবিরতির জন্য বাধ্য করে। এই ঘটনায় বিশ্বজুড়ে সাধারণ মানুষের মধ্যেও ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়েছে এবং বিভিন্ন শহরে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হচ্ছে। ত্রাণের অপেক্ষায় থাকা মানুষের এই করুণ পরিণতি আমাদের আবারও স্মরণ করিয়ে দেয় যে যুদ্ধের ভয়াবহতা কতটা নির্মম হতে পারে। এই মানবিক সংকটের দ্রুত সমাধান না হলে গাজার পরিস্থিতি আরও ভয়াবহ আকার ধারণ করতে পারে বলে সতর্ক করেছে জাতিসংঘ। আমরা আশা করি বিশ্বনেতারা দ্রুত কার্যকরী পদক্ষেপ নেবেন। এই বিষয়ে আপনাদের মতামত আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, তাই কমেন্ট বক্সে আপনার চিন্তা শেয়ার করতে ভুলবেন না। শুরুতেই আমরা নজর রাখব উত্তর কোরিয়ার সাম্প্রতিক সামরিক তৎপরতার দিকে, যা কোরীয় উপদ্বীপের ভূরাজনীতিতে নতুন করে উত্তেজনার পারদ চড়িয়ে দিয়েছে। উত্তর কোরিয়া আবারও তাদের সামরিক সক্ষমতার এক বড়সড় প্রদর্শনী করেছে, যেখানে তারা কৌশলগত ক্রুজ ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালিয়েছে বলে দাবি করেছে দেশটির রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম। পিয়ংইয়ংয়ের এই পদক্ষেপকে আন্তর্জাতিক বিশ্লেষকরা দেখছেন যুদ্ধ প্রস্তুতির একটি স্পষ্ট মহড়া হিসেবে, বিশেষ করে যখন দক্ষিণ কোরিয়া এবং যুক্তরাষ্ট্রের যৌথ সামরিক মহাযৌথে ঠিক সেই সময়েই কিম জং উন তার সামরিক শক্তি প্রদর্শনে একটুও পিছিয়ে নেই। জানা গেছে এই মহড়ায় উত্তর কোরিয়ার নেতা কিম জং উন নিজে উপস্থিত থেকে দুটি কৌশলগত ক্রুজ ক্ষেপণাস্ত্রের উৎক্ষেপণ পর্যবেক্ষণ করেন এবং তিনি দেশটির সামরিক বাহিনীকে শত্রুর যে কোনো মোকাবেলায় সর্বাত্মকভাবে প্রস্তুত থাকার নির্দেশ দিয়েছেন, যা এই অঞ্চলের নিরাপত্তার জন্য এক বড় হুমকি হিসেবে দেখা হচ্ছে। কৌশলগত ক্রুজ ক্ষেপণাস্ত্রগুলো ব্যালিস্টিক মিসাইলের চেয়ে ভিন্ন, কারণ এগুলোর উচ্চতা কম এবং এগুলোকে রাডারে শনাক্ত করা বেশ কঠিন। ফলে এই পরীক্ষাটি দক্ষিণ কোরিয়া ও জাপানের প্রতিরক্ষা ব্যবস্থার জন্য এক নতুন চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে। সামরিক বিশেষজ্ঞরা বলছেন উত্তর কোরিয়া মূলত তাদের পারমাণবিক প্রতিরোধ সক্ষমতা বাড়াতেই এই ধরনের উন্নত প্রযুক্তির মিসাইল পরীক্ষা করে যাচ্ছে এবং এর মাধ্যমে তারা ওয়াশিংটন ও সিউলকে এই বার্তা দিতে চাইছে যে কোনো ধরনের আগ্রাসনের কঠোর জবাব দিতে তারা প্রস্তুত। এ ঘটনায় জাতিসংঘের নিরাপত্তা পরিষদের নিষেধাজ্ঞার তোয়াক্কা না করে উত্তর কোরিয়ার এই ধারাবাহিক অস্ত্র পরীক্ষা বিশ্ব নেতাদের কপালে চিন্তার ভাঁজ ফেলেছে। আপনারা যারা আন্তর্জাতিক রাজনীতির খোঁজখবর রাখেন তারা নিশ্চয়ই জানেন যে এই অঞ্চলে শান্তি বজায় রাখা কতটা জরুরি, কিন্তু বারবার এমন মিসাইল টেস্ট সেই সম্ভাবনাকে আরও ক্ষীণ করে দিচ্ছে। পরিস্থিতি কোন দিকে মোড় নেয় তা দেখার জন্য আমাদের অপেক্ষা করতে হবে, তবে এটা নিশ্চিত যে এই ঘটনা প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের স্থিতিশীলতার ওপর দীর্ঘমেয়াদী প্রভাব ফেলবে।
আপনারা উত্তর কোরিয়ার এই অনমনীয় অবস্থানকে কিভাবে দেখছেন তা আমাদের কমেন্ট করে জানাতে পারেন এবং এমন গুরুত্বপূর্ণ আপডেট মিস না করতে চাইলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। এবার আমরা দৃষ্টি ফেরাব রাশিয়া ইউক্রেন যুদ্ধের এক নাটকীয় মোড় এবং ক্রেমলিনে ড্রোন হামলার অভিযোগের দিকে, যা দুই দেশের সংঘাতকে এক নতুন ও বিপজ্জনক উচ্চতায় নিয়ে গেছে। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সরকারি বাসভবন ক্রেমলিনে ড্রোন হামলার অভিযোগ তুলেছে মস্কো, এবং তারা সরাসরি ইউক্রেনকে দায়ী করে বলেছে যে এটি ছিল প্রেসিডেন্ট পুতিনকে হত্যার এক ব্যর্থ প্রচেষ্টা, যা রাশিয়ার সার্বভৌমত্বের ওপর সরাসরি আঘাত। যদিও ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেন্সকি এই অভিযোগ সরাসরি নাকচ করে দিয়েছেন এবং স্পষ্ট ভাষায় বলেছেন যে ইউক্রেন কেবল নিজের ভূখণ্ড রক্ষার লড়াই করছে, রাশিয়ার অভ্যন্তরে বা পুতিনের ওপর হামলার কোনো পরিকল্পনা তাদের নেই। এই ঘটনাটি আন্তর্জাতিক রাজনীতিতে, বিশেষ করে মার্কিন যুক্তরাষ্ট্রের ওপর কী প্রভাব ফেলবে তা নিয়ে চলছে জোর আলোচনা। বিশেষ করে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং বর্তমান প্রশাসনের প্রতিক্রিয়ার দিকে সবাই তাকিয়ে আছে। ট্রাম্প, যিনি বরাবরই বলে আসছেন যে তিনি ক্ষমতায় থাকলে ২৪ ঘণ্টার মধ্যে এই যুদ্ধ থামিয়ে দেবেন, তিনি এই ঘটনাকে যুদ্ধের ভয়াবহতা বৃদ্ধির লক্ষণ হিসাবে দেখছেন এবং সতর্ক করেছেন যে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে তা তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে মোড় নিতে পারে। অন্যদিকে জেলেন্সকি তার অবস্থানে অটল থেকে বলছেন যে রাশিয়া এই ড্রোন নাটক সাজিয়ে ইউক্রেনের ওপর আরও বড় ধরনের হামলা চালানোর অজুহাত খুঁজছে। সামরিক বিশ্লেষকরা মনে করছেন ক্রেমলিনের মতো সুরক্ষিত জায়গায় ড্রোন পৌঁছে যাওয়া রাশিয়ার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার দুর্বলতাকেই ইঙ্গিত করে, যা পুতিনের জন্য বেশ বিব্রতকর। এই ঘটনার পর মস্কো কিয়েভের উপর প্রতিশোধমূলক হামলার হুমকি দিয়েছে, যা সামনের দিনগুলোতে যুদ্ধের তীব্রতা আরও বাড়িয়ে দিতে পারে। আন্তর্জাতিক মহল এখন উদ্বেগের সাথে পরিস্থিতি পর্যবেক্ষণ করছে, কারণ পারমাণবিক শক্তিধর একটি দেশের রাষ্ট্রপ্রধানের বাসভবনে হামলার অভিযোগ কোনো সাধারণ ঘটনা নয়। এই উত্তপ্ত পরিস্থিতি বিশ্ব অর্থনীতি এবং তেলের বাজারেও প্রভাব ফেলতে পারে। পুরো বিষয়টি নিয়ে আপনাদের কী ধারণা? এটা কি সত্যি হামলা ছিল নাকি যুদ্ধের কৌশল? ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমাদের সাথে থাকুন, আমরা পরবর্তী আপডেটে আরও বিস্তারিত জানাব। দক্ষিণ পূর্ব এশিয়ার দিকে নজর দিলে দেখা যাচ্ছে কম্বোডিয়া ও থাইল্যান্ডের সীমান্তে নতুন করে উত্তেজনা দানা বাঁধছে, যেখানে কম্বোডিয়ার বিরুদ্ধে যুদ্ধবিরতি লঙ্ঘনের গুরুতর অভিযোগ এনেছে থাই সেনাবাহিনী। দুই দেশের মধ্যে দীর্ঘদিনের সীমান্ত বিরোধ, বিশেষ করে প্রাচীন প্রেহবিহার মন্দির এবং সংলগ্ন এলাকা নিয়ে যে ঐতিহাসিক দ্বন্দ্ব রয়েছে তা মাঝে মধ্যেই মাথাচাড়া দিয়ে ওঠে, এবং এবারের অভিযোগ সেই পুরনো ক্ষতকেই নতুন করে উস্কে দিয়েছে। থাই সেনাবাহিনীর পক্ষ থেকে দাবি করা হয়েছে যে কম্বোডিয়ার সেনারা সীমান্তে অনধিকার প্রবেশ করেছে এবং নির্দিষ্ট প্রোটোকল না মেনে সামরিক কার্যক্রম পরিচালনা করেছে, যা দুই দেশের মধ্যে বিদ্যমান শান্তি চুক্তির স্পষ্ট লঙ্ঘন। অন্যদিকে কম্বোডিয়া এই অভিযোগ অস্বীকার করেছে এবং পাল্টা দাবি করেছে যে থাইল্যান্ড তাদের ভূখণ্ডে উস্কানিমূলক আচরণ করছে। এই সীমান্ত বিরোধ শুধু দুটি দেশের মধ্যে সীমাবদ্ধ নয়, বরং এটি পুরো আসিয়ান অঞ্চলের স্থিতিশীলতার উপর প্রভাব ফেলতে পারে, কারণ এই দুই প্রতিবেশী দেশের মধ্যে বাণিজ্যিক এবং কূটনৈতিক সম্পর্ক অত্যন্ত গভীর। সীমান্তে সেনা সমাবেশ বৃদ্ধি এবং পাল্টাপাল্টি অভিযোগের কারণে স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে এবং অনেকেই নিরাপদ আশ্রয়ের খোঁজে এলাকা ছাড়তে শুরু করেছেন। কূটনৈতিক বিশ্লেষকরা বলছেন, এখনই যদি দুই দেশের শীর্ষ নেতারা আলোচনার টেবিলে না বসেন, তবে এই ছোটখাটো সংঘাত বড় ধরনের সামরিক সংঘর্ষে রূপ নিতে পারে। অতীতেও এই সীমান্ত নিয়ে দুই দেশের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ হয়েছে, তাই এবারের পরিস্থিতিকে হালকাভাবে দেখার সুযোগ নেই। থাইল্যান্ড ও কম্বোডিয়ার সরকার প্রধানরা বর্তমানে সংযত থাকার আহ্বান জানালেও মাঠ পর্যায়ে উত্তেজনা কমছে না। পর্যটন শিল্পের ওপর নির্ভরশীল এই দুই দেশের জন্য সীমান্ত সংঘাত অর্থনৈতিকভাবেও বড় ধাক্কা হতে পারে। আমরা এই পরিস্থিতির ওপর কড়া নজর রাখছি এবং নতুন কোনো তথ্য পাওয়া মাত্রই আপনাদের জানাব। সীমান্ত বিবাদ নিয়ে আপনাদের কোনো অভিজ্ঞতা বা মতামত থাকলে আমাদের জানাতে পারেন। মধ্যপ্রাচ্যের রাজনীতির উত্তপ্ত পরিস্থিতিতে ডোনাল্ড ট্রাম্প আবারও ইরানের প্রতি কড়া হুঁশিয়ারি উচ্চারণ করেছেন, যা জল্পনা কল্পনার নতুন ঝড় তুলেছে। সাবেক মার্কিন প্রেসিডেন্ট এবং আগামী নির্বাচনে অন্যতম শক্তিশালী প্রার্থী ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি এক বক্তব্যে বলেছেন যে ইরান যদি যুক্তরাষ্ট্রের স্বার্থ বা তার মিত্রদের ওপর কোনো ধরনের আঘাত হানে, তবে তাদের এমন পরিস্থিতির মুখোমুখি হতে হবে যা তারা আগে কখনো দেখেনি। ট্রাম্পের এই আক্রমণাত্মক বাচনভঙ্গি এবং সম্ভাব্য হামলার হুঁশিয়ারি ইরানের প্রতি তার সেই পুরনো সর্বোচ্চ চাপ প্রয়োগের নীতিরই প্রতিফলন, যা তিনি তার প্রেসিডেন্সির সময়ও বজায় রেখেছিলেন। তিনি অভিযোগ করেছেন যে বর্তমান মার্কিন প্রশাসনের নমনীয় নীতির কারণেই ইরান মধ্যপ্রাচ্যে তাদের প্রভাব বিস্তার করছে এবং পারমাণবিক কর্মসূচিতে এগিয়ে যাচ্ছে।
ট্রাম্পের এই বক্তব্যের পর আন্তর্জাতিক বাজারে তেলের দামে অস্থিরতা দেখা দিতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে, কারণ ইরান হরমুজ প্রণালী দিয়ে তেল পরিবহনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ইরান অবশ্য ট্রাম্পের এই হুঁশিয়ারিকে মনস্তাত্ত্বিক যুদ্ধ বলে উড়িয়ে দিয়েছে এবং বলেছে যে তারা যে কোনো ধরনের বিদেশি আগ্রাসন মোকাবেলায় সম্পূর্ণ প্রস্তুত। বিশ্লেষকরা মনে করছেন ট্রাম্পের এই বক্তব্য কেবল নির্বাচনী প্রচারণার অংশ নয়, বরং এটি ভবিষ্যতের মার্কিন পররাষ্ট্রনীতির একটি আভাসও হতে পারে, যেখানে ইরানের প্রতি আরও কঠোর অবস্থান নেওয়া হতে পারে। মধ্যপ্রাচ্যে ইতিমধ্যেই বিভিন্ন ফ্রন্টে সংঘাত চলছে, তার মধ্যে ট্রাম্পের এই ধরনের মন্তব্য আগুনে ঘি ঢালার মতো কাজ করতে পারে। ইরানের ওপর নতুন করে নিষেধাজ্ঞা বা সামরিক পদক্ষেপের সম্ভাবনা বিশ্ব অর্থনীতিকে নতুন সংকটে ফেলতে পারে। আপনারা কি মনে করেন, ট্রাম্পের এই কৌশল সঠিক নাকি এতে উত্তেজনা আরও বাড়বে? আপনাদের সুচিন্তিত মতামত আমাদের কমেন্ট বক্সে জানান। সবশেষে আমরা আলোচনা করব ইরান ও ইসরায়েলের মধ্যে চলমান ছায়াযুদ্ধ এবং সরাসরি সংঘাতের আশঙ্কা নিয়ে, যা বর্তমান বিশ্বের সবচেয়ে বড় ফ্ল্যাশ পয়েন্ট হিসেবে বিবেচিত হচ্ছে। ইরান ও ইসরায়েল, এই দুই চিরশত্রু দেশের মধ্যে উত্তেজনা এখন আর গোপন কোনো বিষয় নয়, বরং এটি একটি প্রকাশ্য দ্বন্দ্বে রূপ নিয়েছে, যা যে কোনো মুহূর্তে সর্বাত্মক যুদ্ধে গড়াতে পারে। সাম্প্রতিক সময়ে সিরিয়া এবং লেবাননে ইরানের লক্ষ্যবস্তুতে ইসরায়েলি হামলা এবং এর জবাবে ইরানের প্রক্সি গোষ্ঠীগুলোর পাল্টা আঘাত পরিস্থিতিকে এক ভয়াবহ পরিণতির দিকে ঠেলে দিচ্ছে। ইসরায়েল বারবার বলে আসছে যে তারা ইরানকে কোনোভাবেই পারমাণবিক অস্ত্রের অধিকারী হতে দেবে না এবং প্রয়োজনে তারা ইরানের পারমাণবিক স্থাপনায় হামলা চালাবে। অন্যদিকে ইরান হুঁশিয়ারি দিয়েছে যে ইসরায়েল যদি কোনো ভুল পদক্ষেপ নেয় তবে তেল আবিব ও হাইফাকে মাটির সাথে মিশিয়ে দেওয়া হবে। এই সংঘাতের মূলে রয়েছে আঞ্চলিক আধিপত্য বিস্তার এবং ধর্মীয় ও আদর্শিক মতপার্থক্য। সামরিক বিশেষজ্ঞরা বলছেন, যদি সত্যি ইরান ও ইসরায়েলের মধ্যে সরাসরি যুদ্ধ শুরু হয় তবে তা কেবল মধ্যপ্রাচ্যেই সীমাবদ্ধ থাকবে না, বরং যুক্তরাষ্ট্র, রাশিয়া এবং ইউরোপের দেশগুলোও এতে জড়িয়ে পড়তে পারে। ইতিমধ্যেই লোহিত সাগরে জাহাজ চলাচল ব্যাহত হচ্ছে এবং বিভিন্ন দেশে এর অর্থনৈতিক প্রভাব পড়তে শুরু করেছে। ইসরায়েলের উন্নত প্রযুক্তি এবং ইরানের বিশাল মিসাইল ভাণ্ডার উভয়ের সক্ষমতাই ধ্বংসাত্মক, তাই এই দুই শক্তির সংঘাত মানেই ব্যাপক প্রাণহানি ও ধ্বংসযজ্ঞ। বিশ্বনেতারা উভয় পক্ষকে সংযত থাকার আহ্বান জানালেও মাঠের বাস্তবতা ভিন্ন কথা বলছে। প্রতি মুহূর্তে নতুন নতুন হামলার খবর আসছে এবং সাধারণ মানুষ আতঙ্কে দিন কাটাচ্ছে। এই দীর্ঘস্থায়ী সংঘাতের শেষ কোথায় তা কেউ জানে না, তবে এটি নিশ্চিত যে এর প্রভাব আমাদের সবার ওপরই কোনো না কোনোভাবে পড়বে। আজকের এই গুরুত্বপূর্ণ বিশ্লেষণগুলো আপনাদের কেমন লাগলো তা জানাতে ভুলবেন না। আজকের সংবাদ বিশ্লেষণ এখানেই শেষ করছি। আমরা চেষ্টা করেছি প্রতিটি খবরের পেছনের আসল ঘটনা এবং বিশ্লেষণ আপনাদের সামনে সহজভাবে তুলে ধরতে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন, যাতে তারাও এই বিষয়গুলো জানতে পারে। যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করুন পরবর্তী আপডেট সবার আগে পাওয়ার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে আগামী ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।